Hello everybody, thank you very much and welcome to the special class on IELTS grammar. In this class I will discuss about parts of speech. আপনারা সবাই জানেন যে parts of speech মানে পদ, বাংলায় পড়ছিলাম আমরা পদ। তো বাংলা ভাষায় পদ 5 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। এই হচ্ছে 5 প্রকার হলো পদ বাংলা ভাষায়। কিন্তু ইংরেজি ভাষায় এই পদকে 8 ভাগে বিভক্ত করা হয়েছে, অর্থাৎ এটাকে ইংরেজিতে বলা হয় parts of speech। তো parts of speech 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, তারপর কি প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এই হচ্ছে যে 8 প্রকারের হচ্ছে পার্টস অফ স্পিচ। তো এই পার্টস অফ স্পিচ সবগুলো ইম্পর্টেন্ট না। আইএলটিএস পরীক্ষার জন্য যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। তো বিশেষ করে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব, এই 4 প্রকারের পার্টস অফ স্পিচ আমাদের জানতে হবে। আইএলটিএস পরীক্ষার রিডিং প্যাসেজ সলভ করার ক্ষেত্রে আমাদের ইজিলি সেটা উত্তর বের করার জন্য, কারণ মোস্ট অফ দ্য টাইম ম্যাক্সিমাম অ্যান্সারস গুলো নাউন হয়ে থাকে। তো নাউন চেনাটা খুবই ইম্পর্টেন্ট। মাঝে মধ্যে কিছু কিছু অ্যান্সার হয় অ্যাডজেক্টিভ, এজন্য এগুলো চেনাটা দরকার। আমরা প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো চেনার চেষ্টা করব। আমরা অল্প সময়ের মধ্যে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা এটা মানে আইএলটিএস এর রিডিং প্যাসেজে যাওয়ার আগে আমরা এটা একটা ডিসকাশন করে নিব। সো লেটস শেয়ার দ্য স্ক্রিন। আচ্ছা, আমাকে জাস্ট একজন একটু এনশিওর করেন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা। তো আমাদের স্ক্রিনে এখানে জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। ওকে, থ্যাংক ইউ। সো পার্টস অফ স্পিচ হচ্ছে, এখানে আমরা যেটা সহজ ভাষায় আমরা লিখছি যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে, অর্থাৎ এভরি সিঙ্গেল মিনিংফুল ওয়ার্ড ইজ এ সেন্টেন্স ইজ এ পার্টস অফ স্পিচ। এখন এই পার্টস অফ স্পিচ কেন আমাদের পড়তে হবে, কেন জানতে হবে? আইএলটিএস পরীক্ষার্থীদের জন্য পার্টস অফ স্পিচটা এই জন্য জানতে হবে, রিডিং টেস্টে, বিশেষ করে আইএলটিএস রিডিং এ আমাদের হচ্ছে যে উত্তর খোঁজার জন্য, বিশেষ করে সামারি কমপ্লিশনের জন্য, নোট কমপ্লিশনের জন্য, এগুলোর জন্য আমাদের এটা খুঁজে বের করতে হবে। আমাদের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এগুলো আমাদের জানতে হবে। আর লিসেনিং এ তো আপনারা জানেন যে লিসেনিং এ সামারি এবং নোট কমপ্লিশনে আমাদের দরকার হবে, এবং স্মার্ট স্পোকেন ইংলিশে এটা দরকার। So there are 8 types of English, 8 types of parts of speech in English, noun, pronoun, verb, adverb, adjective, preposition, conjunction, interjection, এগুলো আমি বিস্তারিত আলোচনা করতেছি। এখন নাউন সম্পর্কে আমরা আলোচনা করি। নাউন হচ্ছে যে a noun is the name of a person, place, thing or idea. এইটা হচ্ছে নাউন। এখন উদাহরণস্বরূপ আমরা যদি একটা বাক্য যদি আমরা দেখি এখানে কোনগুলো নাউন, যেমন ধরেন ম্যান হচ্ছে ম্যান, মানুষ, একটা জাতির নাম মানুষ। ফর এক্সাম্পল এই যে বিউট কলেজ, কলেজের নাম বলতেছি, তার মানে এটা হলো নাউন। হাউস, ঘর, হ্যাপিনেস, কোনো কিছুর নাম, এগুলো কি? এটা একটা আইডিয়া। এই যে হ্যাপিনেস যে বিষয়টা, এটা একটা আইডিয়া, এজন্য এটা নাউন। সো নাউন হচ্ছে যে এরকম ইজ এ নেম অফ এ পারসন, প্লেস অর আইডিয়া। এখন উদাহরণ দিচ্ছি আমরা আরো কিছু। Noun can be a subject, direct object, indirect object, subject complement, object of a preposition. এগুলো একবারে সংজ্ঞা পড়ার প্রয়োজন নাই, জাস্ট এখানে বাক্যটা পড়ি আমরা। দেখেন, the young girl brought me a very long letter from the teacher and then she quickly disappeared. এখানে বলছে the girl, যদি কোনো বাক্যে যদি প্রশ্ন করা হয় কে, কে বা কারা দিয়ে যদি কোয়েশ্চেন করা হয়, অথবা কি দিয়ে যদি কোয়েশ্চেন করা হয়, যে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে নাউন। মনে রাখার সূত্র হচ্ছে কি, বাক্যে যদি কি, কার, কাকে, আমরা একেবারে মেইন পয়েন্টে চলে যাচ্ছি, কোনো কিছু সংজ্ঞা মুখস্থ করার প্রয়োজন নেই, জাস্ট এই তিনটা মনে রাখবেন: কি বিষয়, কার বিষয় এবং কাকে দিতে হবে, বা কাকে, কাকে নিয়ে কথা বলা হচ্ছে। সেই কি, কার, কাকে দিয়ে যদি কোনো কোয়েশ্চেন করা হয়, তাহলে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে নাউন। শুধু নাউন বোঝার কৌশল হচ্ছে এটা। নাউন বোঝার সেকেন্ড কৌশল হচ্ছে, তাহলে এখানে আমরা যদি প্রশ্ন করি যে কে, কে চিঠি লিখছিল, চিঠি কে আনছে? গার্ল। আচ্ছা, কি নিয়ে আসছে? চিঠি নিয়ে আসছে। তাহলে কে বা কি দিয়ে কোয়েশ্চেন করলে কিন্তু লেটার পাওয়া যায় কি। আচ্ছা, এখন যদি আমি বলি যে কার কাছ থেকে, কাকে চিঠি কাকে দেওয়া হয়েছে, যদি উত্তর হয় এরকম যে ফ্রম টিচার বা টিচারকে দেওয়া হয়েছে, তাহলে উত্তরটা হবে কি, যে এখানে মানে তাহলে নাউন হবে এই তিনটা। ঠিক আছে, ব্যক্তি বোঝাচ্ছে এখানে।
একটা ব্যক্তি বা বস্তুবাচক মূলত কোনো কিছুর নাম বোঝাচ্ছে, সেই কারণে এটা হবে স্যার হ্যাঁ গো অ্যাহেড। স্যার স্ক্রিনটা আরেক একটু জুম। ওকে, তো স্ক্রিনটা জুম করব না, আমি বুঝতেছি না কেন। আচ্ছা স্ক্রিন কি একটু জুম হয়েছে কিনা? হ্যাঁ স্যার জুম হয়েছে। জুম হয়েছে, এত বড় জুম করলাম। জি আচ্ছা স্যার এবার একটু ক্লিয়ার বড় দেখা হয়ে যাচ্ছে? গেছে। বেশি বড় হ্যাঁ হয়ে স্যার দেখা যাচ্ছে। বেশি বড় হয়ে গেছে, স্যার আর ছোট করব? জি স্যার। এবার ঠিক আছে? হ্যাঁ ওকে গো অ্যাহেড। এখন তাহলে আমরা যেটা বুঝলাম যে বাক্যকে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি, কার বা কাকে দিয়ে কোয়েশ্চেন করি, যে উত্তর পাবো সেটা হবে নাউন। কিন্তু অনেক সময় এই বাংলা কথা আমাদের ওই সূত্র তুতা পাখির মতো মুখস্থ বিদ্যা আমাদের অনেক সময় কাজ করে না, হারায় যায়, মন থেকে হারায় যাওয়ার সময়। যখন আমরা প্র্যাকটিক্যালি যখন প্যাসেজ সলভ করতে যাব তখন নাউন কোনটা আমরা ভুলে যাই। সেই জন্য মনে রাখার সূত্র হচ্ছে প্রিপোজিশনের আগের শব্দ এবং পরের শব্দটা হলো নাউন। প্রিপোজিশনের আচ্ছা নাউনের অবস্থান প্রিপোজিশনের, আচ্ছা বিফোর এন্ড আফটার প্রিপোজিশন, তাহলে আমরা এটা লিখে দিচ্ছি বিফোর এন্ড আফটার দা প্রিপোজিশন। অর্থাৎ প্রিপোজিশনটা বসে, সরি নাউন বসে কোথায়? নাউন ইজ ইউজড বিফোর এন্ড আফটার দা প্রিপোজিশন। তাহলে আমরা বলতে পারি নাউন ইজ ইউজড বিফোর or after the preposition in a sentence. মানে এর বাড়তি কিছু পড়া দরকার নাই। এখন যদি এখন নিয়ম বলি যে নাউন কিভাবে চিনবো, তাহলে নাউন কিভাবে চিনবো, এখন আমি যদি বলি যে শব্দের শেষে মেন্ট থাকবে, যেমন কমপ্লিমেন্ট, অ্যাকনলেজমেন্ট, তারপরে হলো অ্যাচিভমেন্ট, এরকম মেন্ট থাকবে। আচ্ছা আমি যদি বলি যে বাক্যের শেষে থাকবে হলো VAL, ভ্যাল মানে অ্যাপ্রুভাল, তারপরে এরকম যদি বলি তাহলে সেটাও হইতে পারে, কিন্তু ওটা মনে রাখার আপনার কোনো প্রয়োজন নাই। আপনি শুধু দুইটা জিনিস সহজভাবে মনে রাখবেন, যে কোনো নাউন হবে প্রিপোজিশনের আগে এবং প্রিপোজিশনের পরে, বাক্যের শুরুতে সাবজেক্ট হিসাবে নাউন আসবে, জাস্ট এটা মাথায় রাখতে হবে। আরেকটা কি আসবে? সাবজেক্ট হিসাবে, সাবজেক্ট প্লাস অবজেক্ট হিসাবে। এর বাইরে আর কিছু জানার প্রয়োজন নাই। এবার আমরা দেখি যে আরো কিছু আলোচনা দেখি। তাহলে এটা হচ্ছে নাউন। আর প্রোনাউন হচ্ছে যে নাউনের পরিবর্তে যেগুলো আমরা ব্যবহার করি, নাউনের পরিবর্তে, যেমন এখানে আমরা দেখেন একটা উদাহরণ দিই। প্রোনাউন হচ্ছে যে যেই কাজটা নাউনের পরিবর্তে বসে, যেমন একটা ব্যক্তি আমরা যদি বলি এরকম যে করিম একজন ভালো ছাত্র, করিম স্কুলে যায়, করিম একজন ব্যবসায়ী, করিম একজন ভালো, করিম একজন ট্রাভেলার। বারবার যদি আমরা করিম নামটা রিপিট করি তাহলে এক্সামিনারের মাথার ভিতরে যেটা কাজ করবে যে আপনি প্রোনাউনটা বুঝেন না। তো প্রোনাউন হচ্ছে এটা যে নাউনের পরিবর্তে আপনি প্রোনাউন বসাবেন। এইজন্য বলবেন যে করিম একজন ভালো ছাত্র, সে নিয়মিত নামাজ পড়ে, সে নিয়মিত স্কুলে যায়, সে একজন ভালো খেলোয়াড়, অর্থাৎ সে ব্যবহার করতে হবে, সে প্রত্যয়, এটা হলো প্রোনাউন। যেমন উদাহরণ দিচ্ছি যে ডেভিড ইজ এ গুড পারসন, হি লাভস প্লেইং ক্রিকেট, as a person he is very trustworthy and dedicated। তাহলে এই যে হি আর হচ্ছে যে এই যে হি, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে প্রোনাউন। ঠিক সেম ভাবে বস্তুবাচক ক্ষেত্রেও প্রোনাউন আমরা ব্যবহার করে থাকি। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে চিটাগং ইজ দ্য কমার্শিয়াল ক্যাপিটাল অফ বাংলাদেশ, ইটস লোকেটেড ক্লোজ টু বা নিয়ার কক্সবাজার। তাহলে এখানে আমরা যেটা বুঝাইলাম যে এই ইট হচ্ছে প্রোনাউন। এরপর আরো আমরা উদাহরণ দিছি, দেখেন কক্সবাজার is the best tourist attraction in Bangladesh, many people visit this place। এই যে this place বলতে কাকে বোঝানো হয়েছে? কক্সবাজারকে বোঝানো হয়েছে। this place বলতে বোঝানো হয়েছে কাকে? কক্সবাজারকে। তাহলে এই this শব্দটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা এরপরে আরো কিছু উদাহরণ যদি আমরা দেই তাহলে এখানে খেয়াল করে দেখেন যে রিজাইনা হচ্ছে যে কানাডার সাসকাচুয়ান প্রভিন্স, যেখানে আমি বসবাস করি, সাসকাচুয়ান প্রভিন্সের রাজধানীর নাম হচ্ছে রিজাইনা, রাজধানী শহর। তো রিজাইনা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ সাসকাচুয়ান, ইটস ওয়ান অফ দ্য নিউয়েস্ট প্রভিন্সেস অফ কানাডা। কানাডার একটা নতুন প্রভিন্স,
Everyone knows that it's the coldest province in Canada. It's interesting that people who live in Saskatchewan can enjoy the sunshine during winter. অর্থাৎ ইটস ইন্টারেস্টিং, এটা খুবই ইন্টারেস্টিং, খুবই আনন্দদায়ক যে এই কানাডায় এই প্রভিন্সে মানুষ সূর্যের কিরণ অনুভব করতে পারে, সূর্যের আলো তারা পায় শীতকালে। আপনারা শুনে আশ্চর্য হবেন এবং শুনে খুশি হবেন এই ভেবে যে কানাডায় শীতকালে কিন্তু কোনো প্রভিন্সেই আপনি সূর্য দেখতে পারবেন না। মানে বাইরে আমরা যে বাংলাদেশে রোদ পোহাই অনেক সময়, শীতে যে খেজুরের রস, খেজুরের শীতের পিঠা খাই বাইরে রোদের মধ্যে, হ্যাঁ, এই জিনিসটা বাংলাদেশে আমরা ফিল করি যে ঠিক ওই ফিলটা আপনি কানাডায় সাসকাচুয়ান প্রভিন্সে পাবেন, অন্য প্রভিন্সে পাবেন না। এই প্রভিন্সে একমাত্র, যেমন আমি যদি জানালা খুলে দেই কি সুন্দর রোদ, ঝলমলে রোদ, কিন্তু এইটা কানাডার ম্যানিটোবাতেও নাই, কানাডার অন্য প্রভিন্সেও নাই, এটা শুধুমাত্র সাসকাচুয়ান প্রভিন্সে আছে। এই জন্য যারা সাসকাচুয়ান প্রভিন্সে যারা এসআইএনপি তে যারা আসার প্ল্যান করছেন, এটা একটা সুন্দর পরিবেশ, ঠান্ডা আছে এই প্রভিন্সে, কিন্তু সূর্যের কিরণ সেই আপনি রোদ পোহাইতে পারবেন। তাহলে আমরা অ্যাডজেক্টিভ, তাহলে আমরা কি বললাম, নাউন পড়লাম, আর আমরা হচ্ছে প্রনাউনটা আমরা বুঝতে পারলাম যে এই যে ইট দেয়া, বারবার তো সাসকাচুয়ান বলা যাবে না, যে রিজাইনা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ সাসকাচুয়ান, রিজাইনা ইজ ওয়ান অফ দ্য নিউয়েস্ট প্রভিন্স, এরকম তো বলা যাবে না। আচ্ছা, এরপরে দেখেন, ওকে, আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি এরকম হবে যে রিজাইনা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ সাসকাচুয়ান, ইট ইজ, তাহলে ইট ইজ বলতে তো রিজাইনা বোঝাচ্ছে, তাহলে এখানে আমরা ওটা না বলে আমরা দেখি সাসকাচুয়ান ইজ দ্য নিউ প্রভিন্স অফ কানাডা, এরকম দিতে পারি। ওকে, আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে অন্যটায়। আচ্ছা, প্রোনাউন সম্পর্কে গার্লের উদাহরণটা দিলাম, দ্য ইয়াং গার্ল ব্রট মি এ ভেরি লং লেটার, শি কুইকলি ডিসঅ্যাপিয়ার, এই যে শি বলতে বোঝানো হয়েছে ওই মেয়েটাকে বোঝানো হয়েছে, এই জন্য এটা হলো প্রোনাউন। মনে রাখবেন প্রোনাউনের তেমন কোনো প্রয়োজনীয়তা নাই আইএলটিএস পরীক্ষাতে, তারপরেও অনেক সময় বুঝতে হয় বাক্যে কাকে নিয়ে ইনফরমেশনটা দেওয়া হয়েছে, প্রোনাউন দিয়ে অনেক সময় নাউন খুঁজে বের করতে হয়। প্রোনাউনের আগেই তো নাউন থাকে, ধরেন আপনি একটা প্রোনাউন খুঁজে পাইছেন, তার মানে বুঝবেন যে প্রোনাউনের আগে একটা সাবজেক্ট নিশ্চয়ই ছিল, নাহলে প্রোনাউন তো হঠাৎ করে আসবে না। এই জন্য ওটা বোঝার জন্য হলো আমাদের প্রোনাউনটাও জানতে হবে। তো এরপরে দেখেন, নাউন প্রোনাউন আমরা বুঝলাম, এবার ভার্বে যাচ্ছি আমরা। নাউন প্রোনাউন ভার্ব, ভার্ব হচ্ছে এরকম যে আ ভার্ব হচ্ছে এক্সপ্রেসেস অ্যাকশন অর বিং। আচ্ছা, এটা দরকার কি, এটা অ্যাকশন প্রকাশ করে, কাজ বোঝাচ্ছে, কোন একটা কর্ম মানে কাজ বোঝাচ্ছে। এটা যেমন জাম্প দেওয়া কি একটা কাজ, লাফ দেওয়া। ইজ মানে হওয়া, রাইট মানে হচ্ছে লেখা, আর বিকাম মানে হলো কি হওয়া। এই যে যে কাজ করা বোঝাচ্ছে। এখন আমি যদি বলি যে অ্যানালাইজ করা, ডেটা অ্যানালাইজ করি, যে আমরা ডাটা অ্যানালাইজ করি, তারপর আমরা এরকম বলতে পারি যে ডিসকাস করা। যেমন আমরা আজকে এখন এই মুহূর্তে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব নিয়ে ডিসকাস করছি, বা পার্টস অফ স্পিচ নিয়ে ডিসকাস করছি। তাহলে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ভার্ব, কাজ করা বোঝাচ্ছে। এখন ভার্ব বুঝবো কিভাবে আমরা, যেমন দ্য ইয়াং গার্ল ব্রট মি এ ভেরি লং লেটার ফ্রম দ্য টিচার এন্ড দেন শি কুইকলি ডিসঅ্যাপিয়ার। তাহলে এই যে ডিসঅ্যাপিয়ার্ড হয়ে যাওয়া মানে অদৃশ্য হয়ে যাওয়া, এটা হচ্ছে কাজ বোঝাচ্ছে। আর গার্ল কি করছিল, ব্রট, ব্রিং থেকে ব্রট আসছে, ব্রট মানে কি এনেছিল, তাহলে এটা হচ্ছে ভার্ব বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে গ্রেট টিচার টট মি, দ্য গ্রেট টিচার টট মি এ ভেরি ইম্পর্টেন্ট লেসন। তাহলে টট শব্দটার মানে হচ্ছে কি শিখানো, শিখিয়েছিল, তাহলে এটা হলো ভার্ব, কাজ বোঝাচ্ছে। তাহলে এগুলা হচ্ছে ভার্ব, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ভার্ব নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে, বা আমরা যে তিনটা আলোচনা করলাম, নাউন প্রোনাউন ভার্ব? তানভীর, না স্যার। হাত তুলছো কেন? স্যার স্যার একটু জুম করলে স্যার ভালো হতো স্যার, স্ক্রিনটা, সেজন্য হাত তুলছি স্যার। আর কত জুম করবো? ওকে, আচ্ছা, তাহলে আমরা নাউন প্রোনাউন ভার্ব আমরা এটা বুঝলাম। এবার আমরা যাচ্ছি, ভার্বের তিনটা ফর্ম আছে, এটা তো আমরা সবাই জানি, যেমন গো, ওয়েন্ট, গন, ফিনিশ, ফিনিশড, ফিনিশড। ভার্বের যে প্রেজেন্ট ফর্ম মানে বেস ফর্ম বলে এটাকে, V1 V2 V3 হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, এরকম তিনটা ফর্ম থাকে। ওয়ার্ক, ওয়ার্কড, ওয়ার্কড, ফিনিশ, ফিনিশড, ফিনিশড,
এরকম তিনটা ওয়ার্ড থাকে, তিনটা ফর্ম থাকে ভার্ব। এটা হলো কনজুগেশন অফ ভার্ব। এটা আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে, আপনারা সবাই জানেন। আচ্ছা, অ্যাডজেক্টিভটা কি এবার দেখি আমরা। অ্যাডজেক্টিভ হচ্ছে মডিফাইজ অর ডেসক্রাইবস এ নাউন অর প্রনাউন। এই যে আমরা যে নাউন নিয়ে যে কথা বললাম এতক্ষণ, এই নাউনটাকে ওরা ডেসক্রাইব করবে। তো নাউন বা প্রনাউন সম্পর্কে কিছু বললে সেটাই হবে কি, সেটা হবে অ্যাডজেক্টিভ। কোনো ভালো মন্দ, দোষ গুণ, বাংলায় বলি দোষ গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, এগুলো যদি বোঝায় তাহলে বুঝবেন যে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে গুণাবলী। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কি বিশেষ্য, বিশেষণ, হ্যাঁ বিশেষণ। এরপরে দেখেন তাহলে প্রিটি, মনে করেন একটা আপনি একটা কি বলেন যে ধরেন একটা গ্রামে ধরেন একটি গ্রামে একটি সুন্দরী মেয়ে বসবাস করে, সেই মেয়েটি প্রিটি। তাহলে এইটা এখানে হলো প্রিটি হচ্ছে যে সেটা। আর একটা মানুষ থাকে, সে হলো বৃদ্ধ মানুষ, ওল্ড। তাহলে ওল্ড হচ্ছে একটা মানুষের বয়সের যে একটা অবস্থা সেটা বোঝাচ্ছে, আর একটা মানুষের যে রূপের যে অবস্থা সেটা বোঝাচ্ছে প্রিটি। ব্লু হচ্ছে একটা কালার, রং। স্মার্ট এটা হচ্ছে কেমন, একটা মানুষ কেমন সেটা বোঝাচ্ছে। অর্থাৎ দোষ গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা এবং সে মানুষটা কেমন, গুণাবলী প্রকাশ করলে সেটা হবে অ্যাডজেক্টিভ। উদাহরণ আমরা দিচ্ছি, দ্য ইয়াং গার্ল ব্রট মি আ। গার্লটা কি, ইয়াং গার্ল। সো গার্লকে মডিফাই করতেছে ইয়াং দিয়া। সো গার্ল সম্পর্কে কিছু বলতেছে এখানে যে গার্লটা কেমন, ইয়াং। ব্রট মি আ ভেরি লং লেটার। কেমন লেটার, লং লেটার। এই লংটা হচ্ছে কি, লেটারটাকে বুঝাইছে যে লেটারটা আসলে কেমন, এই জন্য এই লংটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। দেন শি কুইকলি ডিসঅ্যাপিয়ার্ড, এখানে আর কোনো অ্যাডজেক্টিভ নাই। এরপরে দেখেন, দ্য গ্রেট টিচার টট মি আ ভেরি ইম্পর্টেন্ট লেসন। তাহলে এইখানে দেখেন টিচার কেমন, গ্রেট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। টিচার কেমন এটা বুঝতে হবে আমাদের, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে দেখেন ভেরি ইম্পর্টেন্ট লেসন। তাহলে লেসনটা কেমন, ইম্পর্টেন্ট লেসন মানে গুরুত্বপূর্ণ লেসন। আচ্ছা, এখানে দেখেন ক্লাস আছে, ক্লাস, যে ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম দ্য অনলাইন ক্লাস। তাহলে অনলাইন ক্লাসের আগে যদি আমরা অনলাইন লিখি, তাহলে সেই ক্লাসটা কেমন ধরনের ক্লাস, অনলাইন ক্লাস। তাহলে অনলাইনটা তখন কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। মাঝে মধ্যে নাউনও কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর আপনি যদি বলেন যে আই এম অনলাইন, তাহলে তখন কিন্তু আবার সেটা অনলাইন বুঝাইলে নাউন বুঝাতে পারে, ঠিক আছে। তো অনলাইন শব্দটা আবার ক্লাসের আগে যদি বসাই তাহলে হয়ে যাবে সেটা অ্যাডজেক্টিভ। এবার দেখেন অ্যাডভার্বে যাচ্ছি আমরা। অ্যাডভার্ব হচ্ছে modifies or describes a verb, an adjective or another adverb। অর্থাৎ অ্যাডভার্বটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একটু আগে যে আমরা বললাম যে একজন মানুষকে আমরা বললাম যে স্মার্ট, মানুষটা কেমন, স্মার্ট। চিঠিটা কেমন, চিঠিটা লম্বা, লং লেটার। আচ্ছা, এরপরে আমরা বললাম যে শিক্ষক কেমন, গ্রেট। এই যে আমরা বললাম সে গ্রেট। এখন যদি আমরা বলি কেমন গ্রেট, কেমন লম্বা চিঠি, চিঠিটা কেমন দীর্ঘ। তারপর আমরা যদি বলি যে মানুষটা কেমন স্মার্ট, আচ্ছা গার্ল হলো প্রিটি, কেমন প্রিটি গার্ল। তো আমরা যখন ওইটাকে আরো বেশি যদি বিশ্লেষণ করতে যাই, তখন উত্তর আসবে ভেরি, যে ভেরি নাইস ফর এক্সাম্পল। সুন্দর, কেমন সুন্দর, অনেক সুন্দর। যখন আমরা অনেক সুন্দর প্রকাশ করতে যাব, তখন ওই যে অনেক যে ভেরিটা, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ মানে আপনার গুণাবলীটাকে আরো বেশি মডিফাই করবে। যেমন আমরা উদাহরণ দিই, জেন্টলি, এক্সট্রিমলি, কেয়ারফুলি, ওয়েল। আচ্ছা, এখানে তাহলে দেখেন আমরা উদাহরণে যাচ্ছি সরাসরি। বাক্যের শেষে লি থাকবে, সাধারণত বাক্যের শেষে লি থাকে। দেখেন, দ্য ইয়াং গার্ল ব্রট মি আ ভেরি লং লেটার। লংটা কিন্তু ছিল অ্যাডজেক্টিভ। যখন ভেরি লং ব্যবহার করব আমরা, তখন সেটার অর্থ দাঁড়াবে যে কেমন লম্বা, ভেরি লং। তখন এটা হবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এরপর দেখেন, দেন শি কুইকলি ডিসঅ্যাপিয়ার্ড। আচ্ছা, ডিসঅ্যাপিয়ার্ড যে হয়েছিল, সে কিভাবে ডিসঅ্যাপিয়ার্ড হয়েছিল, কুইকলি। এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা মাথায় রাখতে হবে। এরপরে দেখেন, দ্য টিচার, দ্য গ্রেট টিচার টট মি আ ভেরি লং ভেরি ইম্পর্টেন্ট লেসন। তাহলে এই ভেরিটা হচ্ছে কি, অ্যাডভার্ব, এটা মাথায় রাখতে হবে। তাহলে এইটা ইম্পর্টেন্টটা কি, অ্যাডজেক্টিভ, গুণাবলী। কিন্তু গুণাবলীটা আসলে কেমন গুণাবলী, কেমন ইম্পর্টেন্ট সেটা বোঝাইছে, এটা হলো ভেরি দিয়ে বোঝাইছে। এজন্য বলছি এটা হলো, আমি তো আপনাদেরকে একটা স্পেশাল ক্লাসের মাধ্যমে আমি বলছিলাম যে স্ট্রং অ্যাডজেক্টিভ আর স্ট্রং অ্যাডভার্ব, রাইট? আপনাদের সবারই মনে আছে যে আইএলটিএস পরীক্ষাতে স্পিকিং এ ভালো করতে গেলে বা অন্যান্য মডিউলে ভালো করতে হলে আপনাদের স্ট্রং অ্যাডজেক্টিভ এবং স্ট্রং অ্যাডভার্ব জানতে হবে।
তো সেটা কিন্তু আপনারা সবাই জানেন, আমি কিন্তু পড়াইছিলাম স্ট্রং অ্যাডজেক্টিভ এবং স্ট্রং অ্যাডভার্ব। পিডিএফ ফাইল শেয়ার করছিলাম না? স্ট্রং অ্যাডজেক্টিভ। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি, আমরা ক্লাসটা শেষ করি আগে। এরপরে দেখেন প্রিপজিশনে যাচ্ছে এবার। প্রিপজিশন, এটা হলো সবথেকে কম ইম্পর্টেন্ট বিষয়। প্রিপজিশন নেওয়া আসলে সত্যি কথা বলতে, যেটা আইএলটিএস রিডিং প্যাসেজে প্রিপজিশন দেখার টাইম নাই, শুধু নাউন আর নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব নিয়ে আমাদের পড়ে থাকতে হবে। তো তারপর প্রিপজিশনটা জেনে রাখা দরকার। আমরা সবাই জানি যে বাই, উইথ, অ্যাবাউট, আনটিল, অফ, ফর, উইদাউট, উইথ, হ্যাঁ, এগুলো হচ্ছে কি, যেমন বাই দ্য ট্রি, উইথ আওয়ার ফ্রেন্ডস, অ্যাবাউট দ্য বুক, আনটিল টুমোরো, আগামীকালকে পর্যন্ত, এরকম এগুলো হচ্ছে আনটিল, এগুলো হচ্ছে কি প্রিপজিশন। তো প্রিপজিশন নিয়ে আসলে কথা বলার কিছু নাই, আসলে এখানে একটু বাক্য দেখলে বুঝতে পারবেন। দ্য ইয়াং গার্ল ব্রট মি এ ভেরি লং লেটার ফ্রম দ্য টিচার। এই ফ্রমটা হচ্ছে প্রিপজিশন। কার কাছ থেকে চিঠি লিখছে, আনছে? টিচারের কাছ থেকে। এরপর বলছে দ্য গ্রেট টিচার টট মি a very important lesson for my IELTS preparation and he disappeared from the online class. এই ফ্রমটা হচ্ছে কি অনলাইন ক্লাস। আচ্ছা, যদি আমরা আরেকটা উদাহরণ দেই, যেমন আমরা একটু আগে কানাডা নিয়ে একটা বাক্য রচনা করছিলাম কানাডা সম্পর্কে। সেখানে আমরা বলেছিলাম যে সাসকাচুয়ান প্রভিন্স নিয়ে আমরা বলেছিলাম রিজাইনা। রিজাইনা is the capital city of Saskatchewan. It is one of the, এই যে অফটা হচ্ছে কি প্রেপোজিশন, প্রভিন্সেস অফ কানাডা। অফ মানে হচ্ছে কি এর, মানে কানাডা এর একটি রাজধানী। Everyone knows that it is the coldest province in Canada. In এটা হচ্ছে কি তারপরে দেখেন আমরা প্রিপজিশনে আমরা ভার্ব অ্যাডভার্ব পড়ছি, এবার কনজাংশনে যাচ্ছি আমরা। কনজাংশন, প্রিপজিশন মোটামুটি শেষ। আচ্ছা, এই যে কনজাংশন, কনজাংশন নিয়ে আপনাদেরকে বেশি কথা বলার দরকার নেই, জাস্ট আপনারা এটুকু জানেন যে আমি আপনাদের স্কচটেপ এন্ড সুপারগ্লু মেথডের ক্লাস নিয়েছিলাম। সেই স্কচটেপ এন্ড সুপারগ্লু মেথডের যে আমি সুপারগ্লু বলতে যেগুলোকে বুঝিয়েছিলাম সেগুলোই হচ্ছে কনজাংশন। তো একটু আপনারা দেখে নেন, এখানে ফর, এন্ড, নর, বাট, অর, ইয়েট, এগুলো হচ্ছে ফ্যান ভয়েস। সংক্ষেপে মনে রাখার জন্য আমাদের বুঝতে হবে যে ফ্যান ভয়েস। এগুলো হচ্ছে বাক্যকে জয়েন্ট করার জন্য, একটা বাক্যকে আরেকটা বাক্যের সাথে জয়েন্ট করানোর জন্য। এই যে অলদো, ইভেন দো, বিকজ, সিন্স, এগুলো হচ্ছে সবই হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন আর সাবঅর্ডিনেটিং কনজাংশন। এটা নিয়ে আমরা বিস্তারিত বলবো না, কারণ হচ্ছে যে আপনারা সবাই এই বিষয়গুলো সম্পর্কে জানেন। আর যদি কেউ যদি মনে করেন যে আমি তো বুঝতেছি না বিষয়টা, তাহলে আপনারা আমার স্কচটেপ এন্ড সুপারগ্লু মেথডের ক্লাসটা করেন, তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি। ভিডিওটাকে আমি শর্ট রাখার চেষ্টা করতেছি এই কারণে, ওইটার জন্য আলাদা একটা সুন্দর আলোচনা আছে, ওইটা পড়লে আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে। তাহলে স্কচটেপ এন্ড সুপারগ্লু মেথডের ক্লাসে আমরা কনজাংশন পড়ছিলাম। উদাহরণ দেই বাক্যের মধ্যে, যেমন বিফোর মার্চ দ্য ওয়ার্ল্ড ওয়াজ ভেরি পিসফুল, হাউএভার আফটার কোভিড-19 দ্য ওয়ার্ল্ড ইজ এফেক্টেড অ্যাডভার্সলি। তাহলে এই বাক্যের মধ্যে আমরা কি দেখতে পেলাম, এই যে অ্যাডভার্সলি, এটা হচ্ছে কিন্তু অ্যাডভার্ব। আচ্ছা, এফেক্টেড অ্যাডভার্সলি। পিসফুল কি ভেরি পিসফুল, পিসফুল কি অ্যাডজেক্টিভ, আর ভেরিটা কি অ্যাডভার্ব, জাস্ট এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে বাক্য কি নিয়ে কথা বলছে, এখানে দ্য ওয়ার্ল্ড ওয়াজ ভেরি পিসফুল। তাহলে বাক্যকে যদি কি দিয়ে কোয়েশ্চেন করা হয়, কি দিয়ে বা কাকে বা কার দিয়ে কোয়েশ্চেন, তাহলে নাউন পাওয়া যায়। তাহলে এখানে বাক্যে কাকে নিয়ে কথা বলা হচ্ছে, দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে নিয়ে। তাহলে ওয়ার্ল্ড কে নিয়ে কথা বলা, তাহলে এটা নাউন। আচ্ছা, ঠিক সেম ভাবে এখানে কাকে নিয়ে কথা বলা হচ্ছে, কোভিড-19 নিয়ে, তাহলে এটা কি নাউন। আচ্ছা, আর এফেক্টেড মানে হচ্ছে কি এফেক্ট হওয়া, প্রভাবিত হওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়া, তাহলে এটা হচ্ছে কি ক্ষতিগ্রস্ত হওয়া মানে কি ভার্ব, এরকম মনে রাখতে হবে। আচ্ছা, কনজাংশন সম্পর্কে আমরা জানলাম, একটু দেখেন এইখানে দ্য ইয়াং গার্ল ব্রট মি আ ভেরি লং লেটার ফ্রম দ্য টিচার এন্ড দেন শি কুইকলি ডিসঅ্যাপিয়ার্ড। তাহলে এখানে যে এন্ড দিয়ে কি করছে, আরেকটা বাক্যের সাথে জয়েন করছে, এই এন্ডটাই হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। তারপরে আমরা আরো উদাহরণ দিতে পারি এরকম, এইখানে যেমন এই যে এন্ড দিয়ে আরেকটা উদাহরণ দিচ্ছে যে এন্ড হি কুইকলি ডিসঅ্যাপিয়ার্ড, আরো কিছু উদাহরণ দিতে পারি আমরা এরকম।
আমরা যদি বলি যে ডেভিড ইজ আ পোর ম্যান, দেওয়ার পরে বাট হি ইজ অনেস্ট, বাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এই যে আমরা বাক্যটা দিলাম পোর ম্যান বাট হি ইজ, আচ্ছা আমরা এটা দিলাম এন না দিয়ে আমরা বলি হি ইজ ভেরি অনেস্ট, হি ইজ এ ভেরি অনেস্ট পারসন। তাহলে এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাইলাম যে ডেভিড হচ্ছে একজন পোর মানুষ, মানুষটা কেমন পোর, তাহলে এই পোরটা হবে কি অ্যাডজেক্টিভ। আর ডেভিড হচ্ছে কি কাকে নিয়ে কথা বলা হচ্ছে, ডেভিড কে, তাহলে এটা হচ্ছে নাউন। আচ্ছা বাট, বাট মানে হচ্ছে কি কিন্তু, এই যে জয়েন করলাম বাক্য এটাকে বলা হবে কনজাংশন। আমরা আলোচনা করতেছিলাম কনজাংশন নিয়ে, বাক্যের দুইটা বাক্যের মধ্যে যখন কোনো ব্রিজের মতো কাজ করে কোনো একটা শব্দ তখন সেটাকে বলা হয় কনজাংশন। তাহলে বাট হি ইজ ভেরি অনেস্ট পারসন। এখন আমি যদি এরকম ভাবে বলি যে আই ক্যান নট গো টু মার্কেট বিকজ আই এম টায়ার্ড, তাহলে আমি বাজারে যেতে পারবো না কারণ আমি অনেক ক্লান্ত। তাহলে এই যে বিকজ দিয়ে কি করলাম আমরা বাক্যটাকে জয়েন্ট করে দিলাম, দুইটা বাক্যের সঙ্গে একটা বাক্যের সাথে কি করলাম অ্যাডজাস্ট করে দিলাম, তখন এই বাক্যটা সেভেন ব্যান্ড হয়ে যায়। এটাকে আমরা বলেছিলাম স্কস্টেপ মেথড। তো এই বিকজ এর মতো আরো 15-20টা আছে যেগুলো লিস্ট আমি আপনাদেরকে দিয়েছি। আর যারা স্কস্টেপ এন্ড সুপারগ্লু মেথডের ক্লাস করার নাই, আইএলস রাইটিং এ 7 পাওয়ার জন্য, 7+ নিশ্চিত 7+ পাওয়ার জন্য ওই ক্লাসটা ইম্পর্টেন্ট। ওই ক্লাসটা করলে আপনি 7+ পাবেন ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে ইন্টারজেকশন। An interjection is a word that expresses emotion, something. Emotion express করে, যেমন ওয়াও, ওয়াও, উপস। কানাডিয়ানরা প্রচুর পরিমাণে এই শব্দটা ইউজ করে, বলে উপস, কোনো কিছু বলতে বলতে উপস এরকম ওয়ার্ড ইউজ করে। ঠিক আছে, দেখা গেছে হাত থেকে কলম পড়ে গেছে নিচে অফিসে, এরকম হয় না অনেক সময়, উপস এরকম বলে এরা। তারপরে ওয়াও, আমরা বলি না যে ব্র্যাভো, যে সাবাস, সাবাস দেয় কাউকে, হ্যাঁ, ওয়েল ডান, কংগ্রেচুলেশন, সামথিং এরকম ধরনের কিছু ওয়ার্ড আছে, এগুলো হচ্ছে আপনার ওই, এগুলো হচ্ছে যে আপনার ওই ইন্টারজেকশন। এলাস, এলাস শব্দটার মানে হচ্ছে যে আমি আই এম আনডান, এলাস হায় আমার দুর্ভাগ্য, এরকম অনেক সময় কেউ যদি বলে তখন বলবে এলাস আই এম আনডান। ব্রেভো দ্য বয়েজ কামস ফার্স্ট, মানে হচ্ছে যে কাউকে সাবাস দেওয়া যে অমুক তো ভালো, আজকে ক্রিকেট খেলছে খুব ভালো, তখন আমরা বলি তাকে বলে ব্রেভো, এরকম আছে। সো এগুলাই হচ্ছে মূলত প্রিপজিশন, কি বলে পার্টস অফ স্পিচ। আমরা পার্টস অফ স্পিচের 8 প্রকারের মোটামুটি আমরা জানলাম। তো আমরা এখন প্র্যাকটিক্যালি আইএলটিএস পরীক্ষার ক্ষেত্রে আসলে কি রকম ঘটনা ঘটে সেটা আমি একটু বাস্তবতা আপনাদেরকে শেয়ার করব। তাহলে আমরা আজকে জানলাম হচ্ছে যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পদ বলে বা পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ টোটাল 8 প্রকারের। নাউন, কোনো কিছুর নাম বোঝাবে। মনে রাখার সূত্র হচ্ছে বাক্যকে কি বা কাকে বা কার দিয়ে কোশ্চেন করলে উত্তর পাওয়া যাবে। সহজ সূত্র হচ্ছে বাক্যের আগে পরে, শব্দের আগে পরে যদি প্রিপজিশন থাকে তাহলে সেটাই নাউন। এরপরে বললাম প্রনাউন, নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই হলো প্রনাউন, যেমন হি, ইট এগুলো। করিমের পরিবর্তে হি বসাইতে পারি আমরা, জরিনার পরিবর্তে আমরা বসাইতে পারি শি, এরকম। এরপরে দেখেন অ্যাডজেক্টিভ, এরপরে হচ্ছে কি নাউন প্রনাউনের পরে হলো ভার্ব। ভার্ব হচ্ছে যে এই যে কোনো কাজ করা বোঝাচ্ছে, এই যে 3টা ফর্ম আছে ভার্বের, আমরা আলোচনা করলাম। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কোনো গুণাবলী বোঝাবে, কোনো নাউন সম্পর্কে তার গুণাবলী বোঝাবে। মনে রাখবেন নাউন মানে হচ্ছে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা, এগুলো বোঝাবে হচ্ছে অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব হচ্ছে নাউনের যে অ্যাডজেক্টিভটা কেমন। একটা মানুষ স্মার্ট হইতে পারে, সে কেমন মানুষ, স্মার্ট, কিন্তু কেমন স্মার্ট সেটা যখন প্রকাশ করবে, যখন আরো বেশি মডিফাই করবে, সেটা অ্যাডভার্বের মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন চিঠিটি লম্বা, কেমন লম্বা, দীর্ঘ, অনেক লম্বা, লম্বা লাইন মানে অনেক লম্বা মানে দীর্ঘ, হ্যাঁ। আর তারপরে হচ্ছে এরকম হইতে পারে যে একটা মানুষ স্মার্ট, তো কেমন স্মার্ট, ভেরি স্মার্ট। তো প্রিপজিশন তো আপনারা অলরেডি জানেনই, প্রিপজিশন। এরপরে 7 নাম্বারে আমরা পড়লাম কনজাংশন, ফ্যান ভয়েস, হ্যাঁ। এরপরে হচ্ছে যে আমরা যে পড়লাম অল দো, সিন্স, বিকজ, এগুলা লিস্ট আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন লিস্ট, হুইচ, ইতে, টু, ইন অর্ডার টু, আনলেস, বিফোর, এগুলো আছে। এরপরে হচ্ছে লাস্ট টাইম আমরা পড়লাম হচ্ছে ইন্টারজেকশন। এইবার আমরা চলেন আমরা আবার যাচ্ছি হচ্ছে যে ক্যামব্রিজের বইয়ে যাচ্ছি, আমরা দেখি বই থেকে আমরা ধরতে পারি কিনা যে স্যার আজকে তো আমরা পার্টস অফ স্পিচ পড়লাম, তাহলে বইয়ের মধ্যে এগুলা রিলেট করা যায় কিনা। বইয়ের সাথে যদি আমরা এটা মিলাইতে যাই তাহলে আমরা দেখি
আমি আমি জানি না আপনারা স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কতটুকু ক্লিয়ারলি। এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন কি আপনারা? ইয়েস স্যার। ওকে, তো স্ক্রিন দেখতে পাইলে আমরা দেখা যায় এখানে আমরা কথা বলি যে স্যার। হাউ শুড ইউ ইন্টারপ্রেট ইউর স্কোর। এখানে কি এটা লাইনটা সবাই পড়তে পারছেন? হাউ শুড ইউ ইন্টারপ্রেট ইউর স্কোর। আইএলটিএস এর ইয়েস স্যার। স্কোরস কিভাবে ইন্টারপ্রেট করতে হবে এখানে লেখা আছে, একটু পরে দেখি আমরা। দেখেন এট দ্য এন্ড অফ ইচ, এই যে এট দ্য এন্ড অফ ইচ, এবার আমরা দেখি নাউন ধরতে পারি কিনা। আমরা বলছিলাম কি প্রিপজিশনের আগে এবং পরের শব্দটা কি থাকবে? নাউন। এই যে তাহলে এই যে অফ অফ আছে প্রথম বাক্যের শুরুতেই দেখেন আছে এট দা, তাহলে এটটা কি প্রিপজিশন না? তাহলে প্রিপজিশনের পরে কি বসছে এখানে? দা এন্ড, এটা কি? দা এন্ড, এটা হচ্ছে নাউন। ঠিক সেম এট দা এন্ড অফ ইচ লিসেনিং, তাহলে ইচ লিসেনিং এন্ড রিডিং, এটা কি? নাউন। কারণ এই যে এট দা এন্ড অফ, এই যে আরেকটা প্রিপজিশন আছে অফ, অফের পরে তাহলে কি বসবে? নাউন বসবে। আচ্ছা, আনসার কি উইল, ওকে আনসার কি ইউ উইল ফাইন্ড আ চার্ট, ইউ উইল ফাইন্ড এ চার্ট। আচ্ছা, কি পাবা তুমি? একটি চার্ট পাবে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যাচ্ছে? কি পাবে? হোয়াট ইউ উইল ফাইন্ড, ইউ উইল ফাইন্ড এ চার্ট। তাহলে এই চার্ট শব্দটা কি? নাউন। তাহলে আমরা একটু দাগ দিয়ে ফেলি যে কিভাবে আমাদের নাউন প্রনাউন ধরতে হচ্ছে। তাহলে এটা কি? এই চার্ট শব্দটা হচ্ছে কি? নাউন। আচ্ছা, উইচ উইল হেল্প ইউ, তাহলে এই যে হেল্প করবে মানে কি? সহযোগিতা করবে, কাজ করবে, তাহলে এটা হলো ভার্ব। আচ্ছা, এসএস এসএস ইউ এসএস, এই এসএস হচ্ছে ভার্ব। অন দা বেসিস অফ ইউর, এই যে অন দা বেসিস অফ, অফটা কি? প্রিপজিশন। তাহলে অফের পরে তাহলে কি আছে? যে প্র্যাকটিস টেস্ট, এটা কি? নাউন। কারণ আমরা বলছিলাম নাও প্রিপজিশনের পরে নাউন বসে, প্রিপজিশনের আগেও নাউন বসে, এরকম বলছিলাম। আচ্ছা, টেস্ট রেজাল্টস, ইউ আর রেডি টু টেক দা আইএলটিএস টেস্ট। আচ্ছা, ইন ইন্টারপ্রেটিং, ইনটা হচ্ছে প্রিপজিশন, প্রিপজিশনের পরে কি বসবে? ইন্টারপ্রেটিং, এটাও নাউনের মতো কাজ করে। ইউর স্কোর, দেয়ার আর এ নাম্বার অফ, কি? এই যে নাম্বার অফ, কি? অফ হলো প্রিপজিশন। তাহলে পয়েন্টস হচ্ছে কি? নাউন। ইউ শুড বিয়ার ইন মাইন্ড, আচ্ছা ইউর পারফরমেন্স, আচ্ছা ইউর কি? আপনার কি? আপনার পারফরমেন্স। তাহলে পারফরমেন্সটা হচ্ছে কি? নাউন। will be reported in 2 ways. There will be a band score from 1 to 9 for each. প্রত্যেকটা ব্যান্ডেরই কিন্তু 1 থেকে 9 পর্যন্ত থাকে। আচ্ছা, এরপরে কি বলছে এখানে? কম্পোনেন্টস, তাহলে যে অফ দা কম্পোনেন্ট, এই যে দা অফ দা কম্পোনেন্ট, তাহলে এটা যদি হয় পার্টস অফ স্পিচের প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের পরে কি বসবে? আমরা বলছিলাম প্রিপজিশনের পরে বসবে নাউন, তাহলে কম্পোনেন্ট হচ্ছে নাউন। ঠিক সেম ভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি ওভারঅল ব্যান্ড স্কোর এন্ড দা ব্যান্ডস ইচ কম্পোনেন্ট in order to determine whether you have the language skill. You have the language skill, noun. Needed for কি হচ্ছে? প্রিপজিশন। a particular course, তাহলে a particular course এর একটা নাউন। আবার এখানে অফ আছে, অফের পরে আমরা বলছিলাম না প্রিপজিশনের পরে নাউন আসবে, তাহলে প্রিপজিশন তো অফ, তাই না? তাহলে অফের পরে কি আসলো? নাউন আসলো। আবার দেখেন ইফ ইওর কোর্স, তাহলে ইওর কি? ইওর মানে হচ্ছে তোমার, মানে আমার, আমার কি? আমার কোর্স। তাহলে আমার কি দিয়ে যদি কোশ্চেন করি তাহলে উত্তরটা পাওয়া যাচ্ছে কি? নাউন। তাহলে কোর্স শব্দটা কি? কোর্স হচ্ছে নাউন। ইনভলভস এ লট অফ রিডিং এন্ড রাইটিং বাট নো লেকচারস। আচ্ছা, এখানে এরকম আছে যে however for a course which has lots of lectures and spoken instructions a score of 5 in listening might be acceptable, even thought the overall band score was 7. আচ্ছা, once you have marked your test, বলছিলাম না এটা যে আলবার্টার কলে আমার দিছে পাগল করে। ডিসকাস্টিং। আলবার্টা থেকে একটা কল আসছে যে এত পরিমাণে বিল দিচ্ছে, এখান থেকে সেখান থেকে, এক একজনকে দিয়ে এক একবার ফোন দেওয়া আমাকে। আমি বলছিলাম যে একটা গাড়ি ই করা হবে, ট্রেড ইন করা হবে। তো গাড়ি ট্রেড ইন করার জন্য ওরা আমার গাড়িটা, মানে গাড়িটা নেওয়ার জন্য পাগল। ওরা নিয়ে এটা ই করবে, কি বলে যে একটু সুন্দর করে ইন্সপেক্ট করে আবার নতুন মনে বিক্রি করবে, এটা আর কি ধান্দা। আচ্ছা, এরপর দেখেন once you have marked your test, you should have some ideas of, you should have some ideas of whether your listening skills something এরকম বলছে। তাহলে আমরা মূল জিনিসটা যেটা বুঝলাম যে নাউন অ্যাডজেক্টিভ ভার্ব আমরা ধরবো এইভাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। এখন আমাদের মেইন বিষয়টা হচ্ছে যে যখন আমরা কোনো প্যাসেজ যখন আমরা সলভ করতে যাব তখন আমাদের এটা কতটুকু প্রয়োজন এটা আমরা একটু
হালকা সলভ না করলে বুঝতে পারবেন না। প্যাসেজে যাচ্ছি সরাসরি, রিডিং প্যাসেজে। আই এম গোইং টু সলভ রিডিং প্যাসেজ। রিডিং প্যাসেজে আমরা যাচ্ছি, লিসেনিং, রিডিং। আচ্ছা, আপনারা খেয়াল করে দেখেন প্যাসেজটা সবাই দেখতে পাচ্ছেন? এখানে কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন কিনা যে ওয়ান ওয়ার্ড অনলি, এখানে লেখা আছে ডেটাবেস অফ ট্যুরিজম সার্ভিসেস, এসএ ফর ট্যুরিজম রিলেটেড বিজনেস টু গেট অন দ্য লিস্ট সামথিং, নিচে লেখছে অ্যালাউড বিজনেসেস টু ড্যাশ ইনফরমেশন রেগুলারলি, প্রোভাইডেড এ কান্ট্রি ওয়াইড evaluation on the business including the impact on the, আচ্ছা এই যে impact on the, তাহলে এই অনটা কি? প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের পরে কি বসবে? নাউন। Noun. তারপরে এখানে দেখি, এখানে রিডিং প্যাসেজে দেখি যে an interview with a former sports dash, আচ্ছা যে ইন্টারভিউ উইথ কি? প্রিপজিশন, তাই না? প্রিপজিশনের পরে একটা নাউন বসবে, তাহলে ফরমার স্পোর্টস সেলিব্রিটি হতে পারে, ফরমার স্পোর্টস ক্যাপ্টেন People. নাউন হবে। আচ্ছা, an interactive tour of business locations used in, এর পরে কি বসবে? নাউন বসবে। Noun. আচ্ছা, very depending on the কি বসবে? নাউন বসবে। আচ্ছা, তারপরে আরো কিছু উদাহরণ দেখতে পারি আমরা। ও মাই গুডনেস। তো এইভাবে আমাদের বুঝতে হবে। এখন প্রশ্ন আমরা সলভ করে প্যাসেজের মধ্যে গিয়ে তো খুঁজে বের করতে হবে। তো খুঁজে বের করার গেলে টেকনিক গুলো কি আমাদের একটু ফলো করব আমরা। আমরা এখানে দেখি, এরপরে পরের গুলো দেখি। এই যে included a map showing selected places, details of public transport and dash local dash, তাহলে এই যে ডিটেইলস অফ, এই যে অফটা যে এখানে আছে, এই অফ এর পরেই তো বসলো পাবলিক ট্রান্সপোর্ট, তাহলে এটা তো নাউন। তাহলে এইটা যদি নাউন হয়, একটা নাউনের সঙ্গে আরেকটা নাউনই বসবে, করিমের সাথে রহিমের নাম যোগ হবে, এটা তো স্বাভাবিক। তাহলে পাবলিক ট্রান্সপোর্ট এন্ড লোকাল অ্যাকোমোডেশন, এটা হবে অ্যানসার। ট্রাভেলার কুড সেন্ড এ লিংক টু দেয়ার কি হবে? বাক্যকে কি দিয়ে কোশ্চেন করলে এখানে, তাহলে আমরা এখানে দেখলাম যে ম্যাক্সিমাম অ্যানসার গুলোই নাউন হইতাছে, ঠিক আছে? তাহলে এই যে অন দা নাউন। এখন যদি আমরা একটু এই প্যাসেজটা সলভ করতে যাই, তাহলে টেকনিক হচ্ছে কি রকম? সলভ করার টেকনিক হচ্ছে এরকম। সলভ করার টেকনিক হচ্ছে সর্বপ্রথম আমাদের যেটা করতে হয়, প্রত্যেকটা বাক্যই আমাদের কি করতে হবে? পড়া যাবে না, শুধু হালকা একটু স্কিম করে যাবেন। ওই প্রিপজিশনের শূন্যস্থানের আগের শব্দটা আর পরের শব্দটা একটু খেয়াল করবেন। দেখেন এখানে লেখা আছে যে অ্যালাউড বিজনেসেস টু ড্যাশ ইনফরমেশন, এই যে রেগুলারলি। আমরা বলছিলাম যে সবসময় নাউন, অ্যাডভার্ব, ভার্ব আর অ্যাডজেক্টিভ, এই চার রকমের শব্দ আমরা আজকে যে আমরা পড়লাম 8টা প্রিপজিশন আর সূরা 8টা পার্টস অফ স্পিচ, সবগুলো দাগানোর দরকার নেই। বাক্যের মধ্যে যখন আমরা রিডিং প্যাসেজ সলভ করব, অনলি মার্ক দা নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। তাহলে আমরা যদি বলি যে নাউন কোনগুলো, তাহলে কান্ট্রি ওয়াইড এভালুয়েশন, এই যে ইভালুয়েশনটা কি? নাউন। আচ্ছা, ইভালুয়েশন যে নাউন, এটা আমরা কেমনে বুঝলাম? আমরা স্যার বুঝলাম সংযুক্ত আছে। স্যার প্রিপজিশনের আগে স্যার, অফের আগে। তানভীর, থ্যাংক ইউ ভেরি মাচ ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্লাস। আমরা বলছিলাম প্রিপজিশনের আগের শব্দও নাউন আর পরেরটাও নাউন, তাহলে ইভালুয়েশনও নাউন আর বিজনেসও নাউন, দুইটাই নাউন কিন্তু। আচ্ছা, এখন ইভালুয়েশনটা কেমন? ইভালুয়েশনটা কেমন? আমরা বলছি কান্ট্রি ওয়াইড ইভালুয়েশন, তার মানে এটা হলো দেশব্যাপী, জাতিব্যাপী, হ্যাঁ, এটা ন্যাশনাল ইভালুয়েশন বলা যেতে পারে। হ্যাঁ, কান্ট্রি ওয়াইড মানে হচ্ছে দেশব্যাপী, মানে ন্যাশনাল। তাহলে এইটা হলো ন্যাশনাল ইভালুয়েশন। যখন আমরা বলবো তখন সেটা হবে কি? অ্যাডজেক্টিভ। আচ্ছা, ইনক্লুডেড দ্য ম্যাপস, আচ্ছা ইমপ্যাক্ট অন দা ড্যাশ, তাহলে অন দার পরে কি বসবে? এখানে নাউন বসবে। এরপর বলছে অ্যান ইন্টারঅ্যাক্টিভ ইন্টারভিউ উইথ এ ফরমার স্পোর্টস সেলিব্রিটি। তাহলে আমাদের মেইন টার্গেট হচ্ছে বাক্যর মেইন মানে ইনফরমেশন, একটা নাউন প্রনাউন খুঁজে বের করা। বাক্যে গিয়ে খুঁজতে হবে আমাদের যে ইন্টারভিউ শব্দটা কোন জায়গায় আছে, ইন্টারঅ্যাক্টিভ ট্যুর কোন জায়গায় আছে। মনে রাখবেন কোন জায়গায় শব্দ হুবহু কিন্তু আসবে না, সব সময় মাথায় রাখবেন যে সিনোনিম আকারে আসবে। সিনোনিম মানে শব্দের সেম অর্থ থাকবে কিন্তু শব্দটা চেঞ্জ করে দেওয়া হবে। তাহলে ভেরি ডিপেন্ডিং অন দ্য ডেশ, এই যে এখানে বলছে ইনফরমেশন অন ড্রাইভিং রোডস, এই যে ড্রাইভিং রোডস এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। ট্রাভেল প্ল্যানার এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। যে ইনক্লুডেড এ ম্যাপ কথাটা আছে, এই ম্যাপটা আমাদের মাথায় রাখতে হবে। এবার আমরা যাচ্ছি প্যাসেজের মধ্যে। প্যাসেজের মধ্যে গেলে দেখতে পারবেন যে এটা, তাহলে আমাদের মাথায় আমরা নিয়ে যাবো কোনগুলো? ওই যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব যেগুলো আমরা দাগ দিলাম, এই যে রেগুলারলি, ইন্টারঅ্যাক্টিভ ট্যুর, ম্যাপ, ড্রাইভিং রোডস, এগুলো আমরা মাথায় করে নিয়ে প্যাসেজে গিয়ে ওগুলো খুঁজে বের করবো, সার্চ দিব ওই ওয়ার্ডগুলো, স্ক্যান করব ওই ওয়ার্ডগুলো কোন জায়গায় আছে।
এবার আমরা যখন প্যাসেজে যাচ্ছি, তো আমাদের এই প্যাসেজটা হচ্ছে নিউজিল্যান্ডের ট্যুর নিয়া। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে কেস স্টাডি ট্যুরিজম ইন নিউজিল্যান্ড, নিউজিল্যান্ডের ট্যুর সম্পর্কে এখানে বলতেছে। তো এখানে প্রথমেই দেখেন যখন আমরা শব্দের অর্থগুলো বের করব, সব সময় আপনারা কি করবেন, মাথার মধ্যে কিন্তু ওই 4-5টা ওয়ার্ড গুলো আপনার মাথার মধ্যে খেলা করতেছে। সেটা কোনগুলো? ইন্টারেক্টিভ ট্যুর, ম্যাপ, ড্রাইভিং রোডস, বিজনেসেস, আপডেট ইনফরমেশন রেগুলারলি, এই জিনিসগুলো। তাহলে এবার দেখেন আমরা কিভাবে শব্দগুলো খুঁজে বের করি। জাস্ট এটাকে বলা হয় স্কিমিং। আমরা বলছিলাম 5টা পদ্ধতি আছে রিডিং প্যাসেজ সলভ করার জন্য, 5 ওয়েস। 5 ওয়েস কি কি? আমরা বলছিলাম এরকম যে নাউন, কি বলছিলাম যে প্রথমে হচ্ছে রিড দ্য কোয়েশ্চেন। প্রথমে হলো কি আমরা বলছিলাম কি রিড দ্য কোয়েশ্চেন। আমরা কই রাখলাম? 5টা পদ্ধতি আছে রিডিং প্যাসেজ সলভ করার জন্য, 5 টাইপস অফ, কি বলে, 5 স্টেপস মেথড। আমরা 5 স্টেপস মেথডের আমরা আলোচনা করছিলাম এর আগের ক্লাসে একদিন। 5 স্টেপস মেথডের মধ্যে একটা হচ্ছে, প্রথমটা হলো রিড দ্য কোয়েশ্চেন, দ্বিতীয়টা হচ্ছে আচ্ছা রিড দ্য কোয়েশ্চেন, এরপরে হচ্ছে যে হাইলাইট দ্য কোয়েশ্চেন বা আন্ডারলাইনিং দ্য কোয়েশ্চেন, যেটা আমরা অলরেডি আন্ডারলাইন করছি। তাহলে আন্ডারলাইন যখন আমরা করলাম তখন সেই আন্ডারলাইনটা আমরা কিভাবে করলাম? নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। আচ্ছা, এরপরে আমরা বলছিলাম রিড দ্য কোয়েশ্চেন, আন্ডারলাইন দ্য কোয়েশ্চেন। এরপরে আমরা প্যাসেজের মধ্যে গিয়ে কি করব? স্কিম করব। স্কিমিং, স্কিমিং মানে হচ্ছে কি ওই যে আন্ডারলাইন করছে যে ওয়ার্ডগুলো সেগুলো খুঁজে বের করব। মনে রাখবেন একেবারে খুঁটিনাটি লাইন বাই লাইন পড়ার দরকার নাই। স্কিম করার পরে আপনি স্ক্যান করবেন, স্ক্যান করার পরে আপনি উত্তরটা ম্যাচ করবেন। আগে উত্তরের জায়গাটা খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে এখন? আমরা রিড দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেন পড়ছি, আন্ডারলাইন করলাম। তাহলে আন্ডারলাইন করলাম কিওয়ার্ড গুলো। আজকে যেহেতু আমরা পার্টস অফ স্পিচ এর আলোচনা করলাম, সেই পার্টস অফ স্পিচ গুলো এখন ধরা আমরা এখানে প্র্যাকটিক্যালি শিখতেছি। আমাদের মেইন টার্গেট হচ্ছে আইএলটিএস পরীক্ষায় ভালো করতে হবে। তো এরপরে দেখেন যে নিউজিল্যান্ড ইজ এ স্মল কান্ট্রি অফ 4 মিলিয়ন ইনহ্যাবিটেড। পড়া যাবে না, জাস্ট এইভাবে দাগ দিয়ে যাবেন, দাগ দিয়ে গেলেন এইভাবে আর এইভাবে পড়া যাবে না। শুধু খুঁজবেন ওয়ার্ড গুলা, যে ওয়ার্ড গুলো আমরা দাগ দিছিলাম। তো সেই ওয়ার্ড গুলো কি আসতেছে? বিজনেস নিয়ে কোনো কথা আমরা এখন পাইছি? পাই নাই। নিউজিল্যান্ড ক্যাম্পেইন কমিউনিটিস, না আমরা এখনো কোনো কিছু পাচ্ছি না। এইভাবে কোনো ওয়ার্ড আমরা কমন ফলাইতে পারি না এখন পর্যন্ত। কিন্তু নিচে দেখেন প্রোভাইডেড কথাটা আমরা পাইছি এখানে, দেখেন প্রোভাইডেড। কারণ এই প্রোভাইডেড পটেনশিয়াল ভিজিটর্স নিউজিল্যান্ড এ সিঙ্গেল গেটওয়ে এভরি ডেস্টিনেশন হ্যাড অফার ডাটাবেস। এই যে দেখেন ডাটাবেস আমরা পেয়ে গেছি, কিন্তু প্রথম দিকে কিন্তু পাই না। এই যে ডাটাবেসটা আমরা পাইলাম, এটা আমরা বুঝতে পারলাম কিভাবে? আমাদের মাথার মধ্যে কিন্তু ওই ব্রেনের মধ্যে কিন্তু আমাদের ছিল যে এই ওয়ার্ডটা ছিল। কেমনে ছিল? আমরা দাগ দিয়ে রাখছিলাম আগেই। আমরা আগে দাগ দিয়ে রাখছিলাম কোথায়? এই যে দেখেন প্রথমে দেখেন ডাটাবেস, আমরা দাগ দিছিলাম ডাটাবেসের মধ্যে। তারপরে ট্যুরিজম রিলেটেড বিজনেস দাগ দিছিলাম, তারপরে ইনফরমেশন রেগুলারলি, এগুলোতে আমরা দাগ দিছিলাম তখন। এই জন্য ডাটাবেস যখন আমরা পেয়ে যাব, তখন আমাদের দরকার কি? অ্যাকচুয়ালি দরকার হচ্ছে যে ইজি ফর ট্যুরিজম রিলেটেড বিজনেস টু গেট অন দ্য লিস্ট, অ্যালাউড বিজনেসেস টু ড্যাশ ইনফরমেশন রেগুলারলি। তাহলে রেগুলারলি ওয়ার্ডটা দেখি পাই কিনা আমরা? ডাটাবেস যেহেতু পাইছি ওটাও পাবো। তাহলে আমরা এখানে পাইলাম হচ্ছে, আচ্ছা এই যে, আচ্ছা এখানে খেয়াল করে দেখেন এই যে নিউজিল্যান্ড অর্গানাইজড, এখানে দেখেন পরিষ্কার করে এখানে দেয়া আছে, এখানে দেয়া আছে দেখেন এই যে the database of tourism service operators both based on New Zealand's পড়া যাবে না, জাস্ট এরকম বলে any tourism related business could be listed in a filing in a simple form. This means that even the smallest breakfast পড়া যাবে না। আচ্ছা এখানে দেওয়া আছে, আমি একটু ওকে একটু খেয়াল করে দেখেন, এখানে লেখা আছে যে প্রেজেন্স অ্যাক্সেস প্ল্যান লং হল ভিজিটর্স ইন এডিশন। এছাড়াও এখানে লেখা আছে যে অন এ রেগুলার বেসিস। এই যে কথাটা লেখা আছে যে অন এ রেগুলার বেসিস, এই রেগুলার বেসিস কথাটার মানে হলো রেগুলারলি। তাহলে এখানে মেইনলি এখানে বলছে যে রেগুলার বেসিসে কি করে? এই যে এবল টু আপডেট দ্য ডিটেইলস। এই যে ডিটেইলস মানে কি জানেন? ডিটেইলস মানে তো ইনফরমেশন। আমি যদি এখন বলি যে অমুক অমুক মানুষটার সম্পর্কে ইনফরমেশন দাও, ইনফরমেশন দাও মানে কি? ডিটেইলসটা দাও আমাকে, ডিটেইলসটা আমাকে জানাও, তার মানে আপডেট করো। তাহলে এখানে উত্তর হবে আপডেট ইনফরমেশন রেগুলারলি। দেখেন তিনটা কিওয়ার্ড মিলে গেছে একসাথে। রেগুলারলি রেগুলার বেসিস আছে, ইনফরমেশন মানে হলো ডিটেইলস, আর আপডেটটা শুধু খালি ঘরে বসাইতে হবে। তো এখানে তো সবই মিলে গেল।
তো সবই যখন মিলে যায় তখন সেটা অ্যান্সারটা হয়ে যাবে। এই যে আপনারা সবাই কিন্তু দেখতে পাচ্ছি এখানে, এই যে ইনফরমেশন আপডেট, এই যে বিজনেসেস টু আপডেট রেগুলারলি, এটা এখানে বসবে কি আপডেট, কারণ এখানে যে টুটা এটা হলো ভার্বের জন্য বসছে, ভার্বের আগে এটা টু বসছে, এটা কিন্তু প্রিপজিশনের টু না, অন্য টু এটা। এরপর প্রোভাইডেড এ কান্ট্রি ওয়াইড ইভালুয়েশন ফর বিজনেসেস ইনক্লুডিং দেয়ার ইমপ্যাক্ট অন দা দেশ। ইমপ্যাক্ট কোথায় ইমপ্যাক্ট করছে সেটা বের করতে হবে। তাহলে দেখেন প্রোভাইডেড এ কান্ট্রি ওয়াইড ইভালুয়েশন, দেখি আমরা প্রতিশব্দ খুঁজে পাই কিনা। তো ওয়ার্ড দাগ দেই আমরা, প্রোভাইডেড কান্ট্রি ওয়াইড ইভালুয়েশন অফ বিজনেসেস, তাহলে তিনটা ওয়ার্ড এখানে মাথায় রাখবেন। নাউন গুলো কি কি, ভার্ব হচ্ছে প্রোভাইড করা, আর কান্ট্রি ওয়াইড হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, ইভালুয়েশন হচ্ছে নাউন, বিজনেস হচ্ছে নাউন, ইমপ্যাক্ট হচ্ছে নাউন, আর ইমপ্যাক্ট অন দা এরপর আরেকটা নাউন বসবে। তো এবার দেখি আমরা প্যাসেজে খুঁজে পাই কিনা। মনে রাখবেন উত্তরগুলো সবসময় সিরিয়াল মেনটেন করবে। প্রথমটা উত্তর যেখানে পেয়েছেন দ্বিতীয়টা উত্তর তারপরের লাইনেই হবে বা তারপরের প্যারাগ্রাফে হবে, মানে কাছাকাছি থাকবে। তো এবার দেখেন আমরা উত্তর বের করি। তাহলে একটু আগে আমরা উত্তর বের করছিলাম যে রেগুলার বেসিস এর মধ্যে আপডেট ছিল উত্তর, কারণ তিনটা কিওয়ার্ড মিলে গেছে। এই যে কিওয়ার্ড হলো ইনফরমেশনের কিওয়ার্ড হচ্ছে ডিটেইলস, রেগুলার বেসিস মানে হচ্ছে রেগুলারলি। এরপরে দেখেন উত্তরটা, এন্ড টু মেইনটেইন এন্ড ইমপ্রুভ স্ট্যান্ডার্ডস ট্যুরিজম নিউ জিল্যান্ড organized a scheme whereby organization appearing on the website underwent an independent evaluation। দেখেন এই যে ইন্ডিপেন্ডেন্ট ইভ্যালুয়েশনটা কি, ইন্ডিপেন্ডেন্ট ইভ্যালুয়েশন এগেইনস্ট এ সেট অফ এগ্রিড ন্যাশনাল স্ট্যান্ডার্ড। এই যে ন্যাশনাল কথাটা যে লেখা আছে না, চালাকি বুদ্ধি, এটা হচ্ছে ন্যাশনাল। আমি আপনাদের একটা উদাহরণ দেই। রিডিং প্যাসেজ হচ্ছে কিরকম জানেন, রিডিং প্যাসেজটা হচ্ছে যে ওই যে লাউয়ের তরকারি বা লাউ লাউ আমরা যে লাউ রান্না করি, দেখা যাচ্ছে যে লাউ শাক দেওয়া শুটকি মাছের একটু হালকা গন্ধ, সেফা শুটকির মতো, আপনার গন্ধে গন্ধে উত্তর দিতে হবে। এখানে সরাসরি ন্যাশনাল এভালুয়েশন লেখা থাকবে না, ওখানে সরাসরি কান্ট্রি ওয়াইড এভালুয়েশন লেখা থাকবে, কিন্তু যাহা ন্যাশনাল তাহাই কান্ট্রি ওয়াইড। মানে রিডিং এ একদম হুবহু বলে দিবে না যে এটা হলো প্যাসেজের প্রশ্নের মধ্যে ছিল, এটা প্যাসেজের মধ্যে এরকম হুবহু থাকবে, হুবহু থাকে না। হয়তোবা একটু গন্ধ থাকবে, হয়তোবা একটু লেজ দেখে বুঝতে হবে যে এটা হলো সাপের মাথা আছে, এখানে সাপও আছে, মাছের মাথা দেখে লেজ দেখে বুঝতে হয়। তো এখানে একটু খেয়াল করে দেখেন, আমাদের প্রশ্নের মধ্যে যেটা ছিল এখানে কিন্তু সেটা নাই সরাসরি। এখানে কি দিছে দেখেন, এখানে বলছে এই যে ইন্ডিপেন্ডেন্ট ইভালুয়েশন, ইভালুয়েশন কথাটা তো মিলে গেছে, প্রশ্নের মধ্যে ছিল এগেইনস্ট এ সেট অফ এগ্রিড ন্যাশনাল স্ট্যান্ডার্ড। ন্যাশনাল মানে কি জানেন, জাতীয়, আর জাতীয় মানে হলো দেশ, দেশ মানে হচ্ছে কান্ট্রি, কান্ট্রি ওয়াইড ইভালুয়েশন, তাহলে ইভালুয়েশনটা ছিল কান্ট্রি ওয়াইড। আচ্ছা এরপর দেখেন অ্যাজ পার্ট অফ দ্য দেশ, এই যে দা ইফেক্ট অফ ইজ বিজনেস, এই যে ইফেক্ট, ইফেক্ট মানে কি, ইফেক্ট শব্দটার মানে তো ইমপ্যাক্ট, ইমপ্যাক্ট শব্দটার মানে হচ্ছে ইফেক্ট, মানে হচ্ছে যে প্রভাব, কনসিকুয়েন্স, রেজাল্ট। তাহলে ইমপ্যাক্ট মানে হচ্ছে ইফেক্ট, ইফেক্ট অফ ইচ দেশ অন, এই যে অন কথাটা দেখেন প্রিপজিশনটা আছে, প্রশ্নের মধ্যে অন ছিল, প্যাসেজের মধ্যে যে অন দা এনভায়রনমেন্ট ক্লিয়ারলি দেওয়া আছে এখানে। তাহলে এখানে দেখেন তো কয়টা কিওয়ার্ড মিলে গেছে আমাদের, একটা হচ্ছে ন্যাশনাল ইভালুয়েশন মিলে গেছে, ইমপ্যাক্ট মিলে গেছে, আর অন টাজ এ প্রিপজিশন হুবহু এখানে দেওয়া আছে, শুধুমাত্র ছিল না হচ্ছে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টটা আমরা মিলিয়ে নিলাম। এবার আমরা যদি খেয়াল করে দেখি যে প্রশ্নটা যদি একটু খেয়াল করে দেখি, তাকায় দেখেন, এবার প্রশ্ন দেখেন, প্রশ্নের মধ্যে দেখেন এখানে লেখা আছে যে প্রোভাইডেড আ কান্ট্রি ওয়াইড ইভালুয়েশন, ওই যে কান্ট্রি ওয়াইড ইভালুয়েশন মানে ন্যাশনাল, অফ বিজনেসেস, তাহলে বিজনেস শব্দটা কি প্যাসেজের মধ্যে আমরা পাইছি না, ওই লাইনের মধ্যেই। মনে রাখবেন যেই লাইনে আপনি তিনটা কিওয়ার্ড পাবেন, বিজনেসও পাইছেন আবার ইমপ্যাক্টও পাইছেন, ইমপ্যাক্ট কিন্তু সরাসরি পান নাই, ইমপ্যাক্টের ভাইকে পাইছেন, মানে ইমপ্যাক্টের ভাই হলো ইফেক্ট, এগুলা হচ্ছে ভাই। মনে করেন রেজাল্ট, কনসিকুয়েন্স শব্দটার মানে হলো কি রেজাল্ট, রেজাল্ট। আচ্ছা ইমপ্যাক্ট মানে হলো ইফেক্ট। ফর এক্সাম্পল আমি যদি বলি ট্রাভেল মানে হচ্ছে কি ট্রাভেল করা, আর যদি বলি ভিজিট তাহলে কি একই রকম অর্থ না? এইটাই হচ্ছে ভাই ভাই, শব্দ হুবহু থাকবে না, ওই ভাই ওয়ার্ড মানে গ্রুপের থাকবে। ধরেন প্যারাসিটামলের গ্রুপ আছে না, অ্যান্টিবায়োটিক যেমন গ্রুপ আছে, যেমন আপনার হচ্ছে যে কি বলে স্কয়ার কোম্পানির হচ্ছে একটা,
অ্যান্টিবায়োটিক আর এজিথ্রোমাইসিন আছে একটা, কি বলে, এজিরক্স, এটা হচ্ছে নাভানা কোম্পানির। এখন কথা হচ্ছে যে এক এক কোম্পানির গ্রুপ আছে, এক গ্রুপ একই কিন্তু ওষুধের কার্যকারিতা এক, এবং অর্থ হচ্ছে যে সেম অর্থ থাকবে কিন্তু সিনোনিম আকারে আসবে। তাহলে এখানে আমরা ইমপ্যাক্ট শব্দটা পেয়ে গেছি, আবার অন দা প্রিপোজিশন যে আছে অন দা এনভায়রনমেন্ট আমরা হুবহু পাইছি, এখানে উত্তরটা হবে তাহলে এনভায়রনমেন্ট। এবার দেখেন তার পরের ওয়ার্ডটা দেখেন হুবহু পরের লাইনে চলে আসবে। সবসময় মাথায় রাখবেন যে এই ওয়ার্ডগুলো, যে ইন্টারভিউ, এই ওয়ার্ডটা যেখানে পাবেন সেই লাইনেই অ্যান্সার আছে। সেই লাইনে আপনি খুঁজবেন ইউজড ইন, ইন এর পরে কি আসবে প্রিপোজিশনের মধ্যে, এটা কমন সেন্স ইউজ করতে হবে, বারবার প্রশ্ন করবেন, ভাববেন, প্যাসেজটা দেখে লাইনটা পড়ে বারবার চিন্তা করবেন, প্রথমে স্কিম করবেন, এরপর স্ক্যান করবেন। ভেরিয়াস লোকেশনস, অনেক লোকেশন ইউজ হয়েছে, কোথায় ইউজ হয়েছে, ইন সামথিং। ইন্টারেক্টিভ ট্যুর, এই যে ট্যুর মানে কি, আচ্ছা ট্যুর মানে কি জার্নি, ট্যুর মানে কি ভিজিট মানে ট্রাভেল। এবার ইন্টারেক্টিভ ট্যুর, স্পেশাল ফিচার্স, লোকাল টপিকস। এবার আমরা প্যাসেজে যাই। এগুলা কিন্তু প্রিপোজিশন, আমরা এগুলা কিন্তু পার্টস অফ স্পিচ আমরা মার্ক করতেছি, যেগুলা আমাদের আজকের মেইন ক্লাসের আলোচনার বিষয়বস্তু ছিল কিন্তু পার্টস অফ স্পিচ, সেটাকে আমরা আইএলস এর ভিতরে ঢুকাইয়া দিলাম, আইএলস এর সাথে রিলেট করলাম। তাহলে ইন্টারভিউ হচ্ছে কি, কি বিষয়টা কি, একটি ইন্টারভিউ, নাউন। আচ্ছা ইন্টারভিউটা কার সাথে হয়েছে, এটাও নাউন। ফর্মার স্পোর্টস ড্যাশ, ভেরিয়াস লোকেশনস, ইউজড ইন ড্যাশ। এবার আমরা দেখি প্রিপোজিশনে যাই, আমরা দেখি এবার প্যাসেজে যাই আমরা। মনে রাখবেন সব সময় উত্তরগুলো সিরিয়াল মেইনটেইন করে আসবে। তাহলে আগেরটার উত্তর কোন জায়গায় পাওয়া গেছিল, সেইখানে আসবে, তারপরের লাইনে আসবে। আগেরটা পাওয়া গেছিল 2 নাম্বার প্যারাগ্রাফে, এই যে এনভায়রনমেন্ট, সবাই দেখতে পাচ্ছেন এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট আমরা পেয়ে গেছি, এনভায়রনমেন্ট আমরা পেয়ে গেছি। এরপর আমাদের কারণে কি হবে, ওকে এনভায়রনমেন্টের পরে এই যে এনভায়রনমেন্ট আমরা পাইলাম। এখন আমাদের যেটা করতে হবে, পরের প্রিপোজিশনটা খুঁজে বের করতে হবে, মানে আমাদের কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। তো কিওয়ার্ড যদি আমরা খুঁজে বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে স্কিম করতে হবে। স্কিম বলতে যে এইটা বোঝায়, খালি এরকম করে যাবেন। এই যে ইন্টারভিউ দেখছেন আমাদের হাতের মধ্যে, কিন্তু এটা রাস্তার মধ্যে পড়ে গেল। এটাকে বলা হয় স্কিম করা। স্কিম মানে হলো ভাষা ভাবে শুধু কি করা, শব্দ খুঁজে হাতড়ায় বেড়ানো, খুঁজে বের করা। এই যে ইন্টারভিউ পেয়ে গেছে, এই যে উই তো পেয়ে গেছে, দেখছেন ইন্টারভিউ উইথ এ ফর্মার নিউজিল্যান্ড অল ব্ল্যাক রাগবি ক্যাপ্টেন। তাহলে উত্তরটা হবে কি ক্যাপ্টেন। তাহলে রাগবি মানে হলো স্পোর্টস, ওখানে ছিল স্পোর্টস ক্যাপ্টেন আর এখানে ছিল রাগবি ক্যাপ্টেন। বুঝতে পারছেন ব্যাপারটা, রাগবি মানে তো একটা স্পোর্টের নাম, তাহলে রাগবি ক্যাপ্টেন, উত্তরটা হবে ক্যাপ্টেন। তাহলে another feature that attracted lots of attention and interactive journey, নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন যে উত্তরটা যে এখানে কাছাকাছি চলে আসছে। এই যে ইন্টারেক্টিভ কথাটা লেখা আছে, এটা কি আমরা লাইন বাই লাইন পড়ছি যে টু কমিউনিকেট দ্য নিউজিল্যান্ড এক্সপেরিয়েন্স দ্য সাইট ওয়াজ অলসো ক্যারিড ফিচার্স রিলেটেড টু দ্য ফেমাস প্লেসেস, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ওয়াজ আ ইন্টারভিউ উইথ দ্য ফর্মার নিউজিল্যান্ড। এরকম করছি আমরা না, আমরা জাস্ট কি করছি এবার ওয়ার্ড গুলো খুঁজছি, এরকম করে খুঁজতে 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 আমাদের চোখের সামনে চলে আসলো ইন্টারেক্টিভ ওয়ার্ডটা, চলে আসলো জার্নি কথাটা চলে আসলো। তাহলে আমরা তো প্যাসেজের মধ্যে পড়ছিলাম ইন্টারেক্টিভ ট্যুর পড়ছিলাম, তাহলে আমাদের ট্যুর মানে হলো জার্নি। তাহলে এই যে একটা ওয়ার্ড মিলে গেছে, প্যাসেজের মধ্যে ছিল ট্যুর, প্রশ্নের মধ্যে ছিল ট্যুর, প্যাসেজের মধ্যে জার্নি। আচ্ছা এ নাম্বার অফ লোকেশনস, এই যে লোকেশনস পেয়ে গেছি আমরা, লোকেশনস পেয়ে গেছি, প্যাসেজের মধ্যে হুবহু ওয়ার্ডটা ছিল লোকেশনস। চোজেন ইন ব্লকবাস্টার ফিল্ম, ফর ফিল্ম, তার মানে ফিল্মের ভিতরে অনেক লোকেশন ছিল। which had used in New Zealand's stunning scenery as a backdrops, এখানে ফিল্মটা হবে উত্তর, ফিল্ম মানে সিনেমার শুটিং এর মধ্যে অনেক লোকেশন চুজ করা হয়েছিল। আচ্ছা এইবার দেখেন আমরা প্যাসেজের প্রশ্নের উত্তর সলভ করি, এবার উত্তরে যাই, মিলাই দেই, আমরা দেখি এই যে an interview with a sports celebrity বা স্পোর্টস ক্যাপ্টেন, এখানে উত্তরটা হবে ক্যাপ্টেন। and interactive tour of various locations used in films, উত্তর হবে কি ফিল্ম। ব্লকবাস্টার ফিল্মস উত্তর, কিন্তু ব্লকবাস্টার ফিল্ম তো লেখা যাবে না, কারণ ওয়ান ওয়ার্ড লিখতে হবে। এখানে পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া আছে রাইট অনলি ওয়ান ওয়ার্ড, সো এখানে আমরা লিখবো কি ইন্টারেক্টিভ ফিল্মস। তো এইভাবে আমাদের কি করতে হবে, নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব বুঝতে হবে। মনে রাখবেন আমরা যে এতক্ষণ যে আমরা অ্যানসার গুলো যে বের করলাম এগুলো সবগুলোই কি নাউন হিসাব উত্তর হয়েছে না, ম্যাক্সিমাম কি নাউন ছিল না। তো নাউন আমরা কিভাবে ধরলাম, নাউন আমরা ধরলাম হচ্ছে যে বাক্যের
নাউনের আগে কিন্তু মানে প্রিপজিশন ছিল। যেমন আমরা লাস্ট উত্তরটা আমরা বের করলাম কোনটা? লাস্ট উত্তরটা ছিল হলো ইন্টারেক্টিভ ট্যুর, ফিল্ম, ব্লকবাস্টার ফিল্মস। কোথায় ছিল ব্লকবাস্টার ফিল্ম? এই যে ফর এর পরে কি আসলো? নাউন। এই যে ফর তো প্রিপজিশন। তারপরে আমরা ক্যাপ্টেনের কথা বলছিলাম, এটাও তো নাউন আসলো। ওই যে ইন্টারভিউ উইথ নাউন। ঠিক সেম ভাবে তার আগের দেখেন কান্ট্রি ওয়াইড ইভালুয়েশন, এই যে ভেরিয়াস, এই যে ইচ বিজনেসেস অন দা এনভায়রনমেন্ট, এই যে অনটা কি নাউন বা প্রিপজিশন? প্রিপজিশনের পর নাউন বসে। এই জন্যই আমাদের যে আজকের ক্লাসের যে আলোচনার বিষয়বস্তু ছিল যে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশনস, হোয়াটএভার এভরিথিং, মানে পার্টস অফ স্পিচ ছিল। তো এই পার্টস অফ স্পিচটা এই জন্যই ইম্পর্টেন্ট। এইভাবে করে আমরা পার্টস অফ স্পিচ ব্যবহার করে আমরা রিডিং প্যাসেজ সলভ করব উত্তর সহজে বের করার জন্য। ঠিক আছে? তো আপাতত এই পর্যন্তই এই সেশন। তো এই পর্যন্ত সেশন। আপনারা সবাই মানে ক্লাসটা আবারও করবেন, বারবার ক্লাসটা করবেন। এই ক্লাসটা ইউটিউব থেকে বারবার দেখবেন। ঠিক আছে? বাই দ্য ওয়ে, চলুন দেখে আসি যে কারা আমাদের চ্যানেলের সাথে আছেন অথবা কে কে সাবস্ক্রাইব করেন নাই। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে যে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে জাস্ট সার্চ লাইক ইউরেকা, EURE, ইউরেকা, EURE, ইউরেকা আইএলস এন্ড লাইফ অ্যাব্রড। এখানে দেখেন চলে আসলে লিংকটা, এখানে জাস্ট ক্লিক দিবেন। এখানে জাস্ট ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন এখানে যে ইউরেকা আইএলস এন্ড লাইফ অ্যাব্রড, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন যে আমাদের চ্যানেলটা। তো এই চ্যানেলটাতে আপনারা যদি আইএলস একটু দুর্বল হন অপেক্ষাকৃত, তাহলে আপনি এখানে ক্যাটাগরি করে দেয়া আছে, দেখেন টেন্স সিরিজ, আইএলস গ্রামার, তারপরে লাইফ ইন কানাডা, সাসকাচুয়ান, আইএলস রাইটিং, আইএলস রিডিং, স্পিকিং, লিসেনিং, এখানে প্রত্যেকটা পার্ট করে দেয়া আছে। আপনারা এই ভিডিওগুলো দেখলে আপনাদের যে বেসিক লেভেলটা সেটা একটু স্ট্রং হয়ে আপনারা অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবেন। আচ্ছা, তাহলে এই চ্যানেলটার সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। এখনই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করেন। ঠিক আছে? আর যারা পেজে যারা আছেন আপনারা, তারা তো অবশ্যই লাইভের বিভিন্ন স্ট্রিম দেখতে পারবেন। যারা নাই তাদের জন্য শেয়ার করছি এই ইউরেকা আইএলস পাথওয়ে টু সাকসেস, এই পেজটাতে আপনারা একটু মানে লাইক করে রাখেন, ফলো করে রাখেন এই পেজটা, যাতে করে এই পেজের সব নোটিফিকেশন আপনারা দেখতে পান। আমার প্ল্যান আছে সামনে যে রেগুলারলি আমরা লাইভে যাব, লাইভের সেশনগুলো আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আবার অন্য কোনো সেশনে। শুভকামনা রইলো। আর ক্লাসটি কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের অভিমত ব্যক্ত করবেন। সবাইকে ধন্যবাদ। স্টে স্যানিটাইজড এন্ড বি সেফ অলওয়েজ।